কবির হল শেখর আনন্দের একমাত্র ছেলে, যিনি চ্যারিয়ট গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছোটবেলা থেকেই সে ছিল একজন প্লে বয়। প্রতি তৃতীয় মানুষের সঙ্গেই মেয়েদের কথা উঠত। প্রতি 4 দিনে কোনো না কোনো নতুন মেয়ে তার শিকার হতো। তার বিরুদ্ধে বহু কেস ছিল, কিন্তু শেখর আনন্দের ক্ষমতা আর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেউ তার কিছুই করতে পারেনি। কবির বহুবার অভনির ওপর হাত দেওয়ার চেষ্টা করেছে। কলেজে থাকাকালীনও সে অভনিকে ফলো করত, কিন্তু অভনি কখনো তাকে পাত্তাই দেয়নি। অন্যদিকে এতক্ষণ শান্ত থাকা গৌতম কবিরের নাম শুনেই রেগে উঠল, কিন্তু সেই মুহূর্তে কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে শোরুম থেকে বেরিয়ে গেল। মোবাইলে একটা নম্বর ডায়াল করল। কল লাগতেই রিংটোন শোনা গেল, আর তার হার্টবিট দ্রুত বাড়তে লাগল। হ্যাঁ, বলছি। হ্যালো মুন্সিজি, কেমন আছেন? সেই সময় সে যার সঙ্গে কথা বলছিল তিনি আর কেউ নন, মুন্সি ছিলেন কমল স্বরূপ, যিনি রঞ্জহরের রাজ পরিবারের সদস্য। গৌতম ছিলেন রঘুবেন্দ্রার কনিষ্ঠ পুত্র, যিনি আসলে রঞ্জহরের রাজপুত্র। গৌতমী ছিল তার প্রথম সন্তান। সে বড় হয়েছে সুমের ভবন। বলা ভুল হবে না যে সে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল, কিন্তু বড় হতে হতে গৌতম বাইরের দুনিয়াকে জানার আগ্রহ অনুভব করতে শুরু করে। রাজকীয় জীবন তার দম বন্ধ করা লাগত। একদিন রঘুবেন্দ্রা তার বিয়ে ঠিক করে দেন তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দীপশিখার সঙ্গে। যদিও দীপশিখা ছিল গৌতমের শৈশবের বন্ধু, সে তাকে ভালোবাসত না, কিন্তু পরিবার কোনো কথাই শুনতে চায়নি। তাই বিয়ের দিন সাজানো মণ্ডপ ছেড়ে গৌতম পালিয়ে যায়। আজ সুমের ম্যানশনে আবার ঠিক সেভাবেই মণ্ডপ সাজানো হয়েছে। আমরা খুব মিস করি হুকুম। আপনি চলে যাওয়ার পর প্রাসাদটা একেবারে ফাঁকা আর নীরব হয়ে গেছে। মুন্সিজি, আমি খুব বড় বিপদে আছি, আমার সাহায্য দরকার। আমরা খুব ভালো করেই জানি আপনি কি সমস্যায় আছেন। এই মুন্সি জানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন পরিবারের বাড়িতে আপনি জামাই হিসাবে থাকছেন তাও জানা আছে। আপনার শাশুড়ি, শ্বশুর, এমনকি আপনার স্ত্রী সম্পর্কেও রিপোর্ট আমাদের কাছে আছে। গত 4 বছর ধরে গৌতম তার পরিবার আর ইন্দোর শহর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার বাবা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছিলেন। ঠিক আছে, আমার জরুরি ভিত্তিতে 30 লাখ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এটা কি করছেন? আপনি একজন প্রিন্স হয়েও অন্যের বাড়িতে ঘরের কাজ করছেন, অন্যের নোংরা বাসন পরিষ্কার করছেন। সামার ভাবন তো। মুন্সিজি, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এটা জানতে চাই আপনি আমাকে সাহায্য করবেন না করবেন না। মাই লর্ড, আমরা আপনাকে 30 লাখ দেব, কিন্তু বড় হুকুমেরও একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে দীপশিখাকে বিয়ে করতে হবে। মুন্সিজি, আমি তো ইতিমধ্যেই বিবাহিত। আমি কিভাবে দীপশিখাকে বিয়ে করব? এটা অসম্ভব। বড় হুকুম আপনার এই বিয়েকে আসল বিয়ে বলে মানেন না। আপনি সামার ভবন ছেড়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠেছিল। এই মুন্সি নিজের মালিকের আদেশ অমান্য করতে পারে না। এই টাকার বদলে আপনাকে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দীপশিখাকে বিয়ে করতে হবে। সে না বলার আগেই অভনির মুখ তার চোখের সামনে ভেসে উঠল। অভনি, যে নিজের বাবাকে বাঁচাতে কবিরের মতো চরিত্রহীন ছেলের কাছে সাহায্য চাইতে চলেছে। ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব। তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই 30 লাখের সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস চাই। আমি চ্যারিয়ট গ্রুপ চাই। চ্যারিয়ট গ্রুপ? কিন্তু কেন?
এগুলো সব আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। হুকুম, সম্ভবত এখনই বলতে হবে, কারণ এই মুহূর্তে এই মুন্সি ঠিক চ্যারিয়েট গ্রুপের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি? তুমি চ্যারিয়েট গ্রুপের বাইরে? হ্যাঁ হুকুম, কাজের সূত্রে আমাকে প্রায়ই এখানে আসতে হয়। আপনি এখানে চলে আসুন, ততক্ষণে আমি চ্যারিয়েট কেনার ডিলের প্রক্রিয়া শুরু করছি। ঠিক আছে মুন্সিজি, আমি এখনই আসছি। মুন্সিজির কাজ করার ধরন গৌতম খুব ভালো করেই জানত। মুন্সি কমল স্বরূপ ছিলেন কথার মানুষ, এমন একজন যার প্রভাব সবচেয়ে ক্ষমতাবান লোকদেরও চুপ করিয়ে দিতে পারত। এদিকে গীতা এখনও অবনীকে কবিরের কাছে যেতে অনুরোধ করছিল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চেকটা পেতে হবে। এই একটাই উপায় অবনীকে কবিরের কাছে যাওয়া থেকে আটকানোর। আরে ভাই থামো থামো, আমি পথ দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি করো। মুন্সিজি গৌতমকে দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। ভাই থামো 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 থামো। গত 4 বছর ধরে দুনিয়া গৌতমকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছে, কিন্তু আজ একমাত্র মুন্সিজি জানতেন সত্যটা। গৌতম এখনও এত সম্পদের মালিক ছিল যে চোখের পলকে চ্যারিয়েটের মতো 10টা কোম্পানি কিনে নিতে পারত। মুন্সিজি, কোম্পানি কেনার সব ফর্মালিটি শেষ। আপনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই সব ফর্মালিটি শেষ করেছি। এখন শুধু আপনার সই দরকার। ভালো, আমার জন্য আরেকটা কাজ করতে হবে। এই কোম্পানির চেয়ারম্যান শেখর আনন্দ, আর তার একটা বকে যাওয়া ছেলে আছে কবির আনন্দ। আমি শুনেছি শেখর আনন্দের আদেশ ছাড়া এই কোম্পানিতে একটা পাতাও নড়ে না। একদম ঠিক কথা। দারুণ। তাহলে আমার মনে হয় শেখর আনন্দ যথেষ্ট কাজ করে ফেলেছেন, এখন তার বিশ্রামের সময় এসেছে। এই কোম্পানি থেকেই তাকে সরাসরি জেলে পাঠানোর ব্যবস্থা করুন। এই কোম্পানির সব ক্ষমতা এখন আপনার হাতে। আপনি যা ইচ্ছা করতে পারেন। চাইলে আপনি নিজেই চেয়ারম্যানের পদ দখল করতে পারেন। না মুন্সিজি, আমি চেয়ারম্যানের পদ চাই না। বলুন তো এই কোম্পানির ভাইস চেয়ারম্যানকে? অভিনব গুপ্তা। তাহলে অভিনব গুপ্তাকে ফোন করে জানিয়ে দিন আজ থেকেই তিনি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। মুন্সি কমল স্বরূপের পথ আটকানোর সাহস কারও ছিল না। গৌতমের চোখে একটা আলাদা দৃঢ়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অন্যদিকে অবনীর টেনশন ক্রমেই বাড়ছিল। কবিরের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অফিসে ফিরে গৌতম আর মুন্সিজিকে ভেতরে ঢুকতে দেখেই এক 32 বছরের মহিলা তাদের কেবিনের বাইরে আটকে দিল। তোমরা দুজন ভেতরে ঢুকলে কিভাবে, তাও আবার কাউকে না জানিয়েই? এই মহিলা ছিল কামিনী, শেখর আনন্দের পার্সোনাল সেক্রেটারি, যিনি মুন্সিজির আসল পরিচয় জানতেন। আমি এই কোম্পানির চেয়ারম্যান মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার অভিনব গুপ্তা এই কোম্পানির ভাইস চেয়ারম্যান, আর তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাদের মতো সেলসম্যানদের সঙ্গে দেখা করেন না। এখনই বেরিয়ে যান, না হলে সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি। ঠিক তখনই গৌতমের ফোন বেজে উঠল। অবনী ফোন করছিল, কিন্তু সে ফোন ধরার আগেই লো ব্যাটারির কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? ইনি মুন্সিজি, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ মিস্টার গুপ্তাকে কল করুন। হ্যালো। অভিনব গুপ্ত মুন্সিজিকে খুব ভালো করেই চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখুন, আমি আপনাদের শেষবারের মতো সতর্ক করছি। মিস শালিনী, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলা হয়? সরি স্যার। চুপ! তুমি কি জানো এই অসভ্যতার জন্য তোমাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যেতে পারে? অফিসে এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখর আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। ডকুমেন্টে সই করে অফিস থেকে বেরোতে গিয়েই সে বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, যার চোখে আগুন জ্বলছিল। এখানে ঠিক কি চলছে? আর অভিনব, তুমি কিভাবে নিজেকে চেয়ারম্যান বলতে শুরু করলে আর শালিনীকে চাকরি থেকে বের করে দিলে? তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা আমি মিস্টার অভিনবকে দিয়েছি। আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে?
আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কামাল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার কামাল, আপনি আগে বলেননি, আপনি আগে জানালে। ঠিক আছে, এক কাজ করি, আমার কেবিনে চলুন, বসে কথা বলি। মিস্টার আনন্দ, কথা বলার সময় পেরিয়ে গেছে। এই কোম্পানির আড়ালে আপনি কি ধরনের বেআইনি ব্যবসা চালাচ্ছেন আমরা খুব ভালো করেই জানি। এই বলে গৌতম তার হাতে একটা চিঠি তুলে দিল, যেখানে স্পষ্ট লেখা ছিল এই কোম্পানির নতুন মালিক এখন গৌতম। মুন্সিজি, মিস্টার গুপ্তা, আপনাদের দুজনের সঙ্গে আমার কথা আছে, ভেতরে চলুন। কেবিনে ঢুকেই গৌতম ঘড়ির দিকে তাকালো। সময় যত গড়িয়ে যাচ্ছিল, আভনি আর তার পরিবারের জন্য তার উদ্বেগ ততই বাড়ছিল। মিস্টার অভিনব, আজ থেকে আপনি এই কোম্পানির চেয়ারম্যান। এই ফার্মের সব সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব স্যার, অভিযোগের কোনো সুযোগ দেব না। ভালো। আর শেখর আনন্দ আর কবির আনন্দের সব অপকর্মের পুরো রেকর্ড আমি চাই। ওরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এবার ওদের জেলে যাওয়ার সময় এসেছে। চিন্তা করবেন না স্যার, ওদের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার লকারে রাখা। আমি জানতাম একদিন না একদিন কেউ না কেউ ওদের বিরুদ্ধে আওয়াজ তুলবেই। এই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম স্যার। আজই আমি আপনাকে সব প্রমাণ তুলে দেব। মুন্সিজি, আমি দেরি করে ফেলছি, দয়া করে আমার চেকটা দিন। এই নিন হুকুম। ধন্যবাদ। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের কাছ থেকে মুন্সিজির ফোন এলো। ফোন ধরতেই মুন্সিজির মুখে ভয়ঙ্কর বিস্ময়ের ছাপ ফুটে উঠল, আর তিনি হতভম্ব হয়ে গৌতমের দিকে তাকিয়ে রইলেন। কিভাবে গৌতম এই জটিল জালের গিট খুলবে? হুকুম, অবনী এইমাত্র কবির আনন্দের ঘরে ঢুকেছে। গৌতম খুব ভালোভাবেই জানত কেন কবির অবনীকে তার কেবিনে ডেকেছে। কবির তার কেবিনে একটি নির্দিষ্ট ওষুধ রাখত, যেটা সে প্রতিটি মেয়ের ওপর ব্যবহার করত তাদের শোষণ করার জন্য। অফিসের অনেকেই এই সত্য জানত, কিন্তু কবির ও শেখরের বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পেত। আজ কবির নতুন মালিক গৌতমের রাগের শিকার হতে চলেছে। ভিতরে আসো। মুন্সিজির রিপোর্ট শোনার পর গৌতম চেকটি হাতে নিয়ে সোজা কবিরের কেবিনের দিকে রওনা দিল। আপনাকে কোথাও যেতে হবে না, হুকুম নিজেই এই ব্যাপারটি সামলাবেন। আর মনে রাখবেন, হুকুমের আসল পরিচয় কারো সামনে প্রকাশ পাওয়া চলবে না। ঠিক আছে মুন্সিজি। অবনে ও, তো শেষ পর্যন্ত তোমাকে আসতেই হলো। কবিরের কেবিনে ঢুকেই অবনী পুরো পরিস্থিতিটা তাকে বুঝিয়ে বলল। মিনওয়াইল গৌতমের চোখে অস্থিরতা আরও বাড়তে লাগল। অবনে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি এখন আমাকে জানাচ্ছ? এত দেরি না করে আগেই বলা উচিত ছিল। নাও, এটা নাও। না কবির, আমি মদ খাই না। এটা কি কথা? এত দূর থেকে এসেছো, অন্তত একটা ড্রিঙ্ক তো খেতেই হবে। না কবির, আমাকে শুধু টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোকানে পৌঁছতে হবে। ও ঠিক, তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছেন, তাই না? আমি এক্ষুনি তোমাকে চেকটা দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে না খাও তাহলে আমি খুব অপমানিত বোধ করব। ধন্যবাদ কবির, কিন্তু আমি সত্যিই মদ খেতে পারি না। আর আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফিরিয়ে দেব। আমার টাকার কোনো দরকার নেই। কবির ধীরে ধীরে অবনীর দিকে এগিয়ে এলো। তার চোখে শিকারী মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছিল। জানো অবনী, আজ তোমার বাবাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি ছাড়া। চলো, মাত্র একটা ড্রিঙ্কটা নাও, চেকটা নাও আর চলে যাও।
এত ভাবছো কেন? কবির, আমি যদি এই ড্রিঙ্কটা শেষ করি তাহলে আপনি আমাকে চেকটা দেবেন, তাই তো? অবশ্যই, টাকা এমন বড় কোনো ব্যাপার নয়। মনে মনে সে ইতিমধ্যেই অবনের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা করে ফেলেছিল। অবনের সামনে আর কোনো উপায় ছিল না, কিন্তু গ্লাসটা ঠোঁটে ছোঁয়ার আগেই দরজায় এক বজ্র নিনাদ শব্দ শোনা গেল। আভনির হাতে ড্রিঙ্কটা দেখে গৌতম রাগে কবিরের দিকে তাকালো। তুমি কে? তুমি ভেতরে ঢুকলে কিভাবে? গৌতম, গৌতম, তুমি এখানে কি করছো? আমি যদি ঠিক এখন এখানে না আসতাম, আমি জানি না সে তোমার সাথে কি করত। গৌতম, তুমি এমনটা ভাবতে পারলে কিভাবে? আমি এখানে কবিরের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। তুমি জানো না এই মানুষটা কতটা জঘন্য। হ্যালো, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? কবির, উনি আমার স্বামী। ও, তাহলে এই সেই ঘর জামাই। অবনি, ওকে বলো এখনই আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে, না হলে আজ সে এই জায়গা থেকে জীবিত বেরোতে পারবে না। আর অগ্নি, এই চেকের কথা ভুলে যাও। জানো, 3 বছর আগে একজন লোক তোমার মতোই আমার কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। আজ পর্যন্ত তার পরিবার তার লাশ খুঁজছে। গৌতম, গৌতম, প্লিজ প্লিজ কবিরের কাছে ক্ষমা চাও। ওর কাছে ক্ষমা চাইব? আমাদের ওর কথায় ভয় পাওয়ার দরকার নেই। ও শুধু ফাঁকা হুমকি দিচ্ছে। ও শুধু ঘেউ ঘেউ করা কুকুর, কামড়াবে না। কুকুর? তুমি 2 টাকার ঘর জামাই। এখন দেখো এই কুকুর কি করে। আজ যদি তোমার চামড়া না ছাড়ায় তাহলে আমার নাম কবির আনন্দ না। গৌতম! হ্যালো ইন্সপেক্টর শিবা, আমি কবির আনন্দ বলছি। এক্ষুনি লোকেশনে আসুন, আমাকে কাউকে সায়স্তা করতে হবে। আর অবনি, এই চেকের কথা ভুলে যাও। আজও জেলে যাবে। কবির, কবির, আমি গৌতমের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। না অবনি, আজ তাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর তুমি শুধু আমার হবে। গৌতম, তুমি কি করছো? তুমি জানো না ওকে? তুমি শেষ। এই থাপ্পড় তোমার অনেক দাম পড়বে। ড্যাড, এই কুকুরটা আপনার ছেলেকে থাপ্পড় মারার সাহস করেছে। তার বাবার অবস্থা দেখে কবিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছু বোঝার আগেই কনস্টেবলরা তাকে ধরে হাতকড়া পরিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইন্সপেক্টর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মিস্টার কবির আনন্দ, আমি আপনাকে এবং আপনার বাবাকে মানুষকে লুট করা, প্রতারণা করা এবং অনেক মেয়ের জীবন নষ্ট করার অভিযোগে গ্রেফতার করছি। উনি কি বলছেন? শেখর আনন্দের শুকিয়ে যাওয়া, হেরে যাওয়া মুখটাই সব বলে দিচ্ছিল। অভনি এখনো বুঝতে পারছিল না। ইন্সপেক্টর স্যার, ও আমার স্ত্রীকে এটা জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিল। এতে ড্রাগ মেশানো ছিল। প্লিজ এটা চেক করুন। এটা শুনে ইন্সপেক্টর তার রুমাল বের করে ড্রিঙ্কটা পরীক্ষা করলেন। তিনি তরলের একটু অংশ কাপড়ে ঢাললেন। কয়েক মুহূর্তের মধ্যেই রুমালটা গাঢ় নীল হয়ে গেল এবং সবাই স্তব্ধ হয়ে গেল। আপনি ঠিক বলেছিলেন মিস্টার গৌতম। এই ড্রিঙ্কটাতে ট্রায়াজোল্যাম নামে একটা খুব বিপজ্জনক ড্রাগ আছে। কনস্টেবলরা, বাবা ছেলেকে প্রমাণ সহ নিয়ে যাও। কিছুদিন জেল খাটলে এদের মাথা ঠিক হয়ে যাবে। আপনি এটা করতে পারেন না। আমি এখনই কমিশনারের সাথে কথা বলবো। ড্রিঙ্কটাতে ড্রাগের কথা শুনে আভনির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ কবিরের অন্ধকার কাজের ফল সে পেয়ে গেল। অভনি, গৌতমের এখন অনেক কিছু বলার ছিল, কিন্তু সে এখনো নিজের আসল পরিচয় প্রকাশ করতে চাইছিল না। আর চিন্তা করা দরকার নেই, যারা তাদের কাজের শাস্তি পেয়েছে। গৌতম তার পকেট থেকে 30 লক্ষ টাকার একটি চেক বের করে আভনিকে দিল। দেখো,
আমি বাবাকে বাঁচানোর জন্য টাকার ব্যবস্থা করেছি। কিন্তু এত বড় অঙ্কের টাকা তুমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করলে? গৌতম যদি সত্যি বলতো তাহলে সে বড় সমস্যায় পড়ত, তাই সে কিছুক্ষণ চুপ করে রইল। গৌতম, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই চেক তোমাকে কে দিয়েছে? আমি একজন বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। তার কোম্পানি সম্প্রতি অনেক লাভ করেছে, তাই সে আমাকে ধার দিয়েছে। অবনি অবাক হয়ে চেকটার দিকে তাকিয়েছিল। আমরা ধীরে ধীরে এই টাকা ফেরত দিতে পারব। টাকা ফেরত নেবার জন্য তার কোনো তাড়া নেই। অবনি, আমাদের কাছে মাত্র 40 মিনিট আছে। আমাদের শোরুমে যেতে হবে। অন্যরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে অনিল আর গীতা শোরুমের এক কোণে বসেছিল। দুইজন শক্তপোক্ত গার্ড তাদের ঘিরে রেখেছিল। সবাই ম্যানেজারের নির্দেশের অপেক্ষায় ছিল। এদিকে ম্যানেজার ইতিমধ্যেই কমিশনারকে শোরুমে আসতে বলেছে। আর মাত্র 10 মিনিট বাকি, আর তোমাদের জামাই আর মেয়েও নেই। আমার মনে হয় না তোমরা টাকা দিতে পারবে, তাই জেলে যাবার জন্য প্রস্তুত হও। আপনি মা, তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছো? আমার বুক ধড়ফড় করছে। মা, চিন্তা করো না, এই নাও চেক। দেখলে, আমি বলেছিলাম কবির অবশ্যই আমাদের সাহায্য করবে। সে খুব ভালো ছেলে, সে সোনার মতো খাঁটি। সে তোমার গৌতমের মতো না। গৌতম, এই চেকটা দেখছো? এটা তোমার অবস্থার অনেক উপরে। কবির আমার মেয়ের বন্ধু। আজই তোমার আর আমার মেয়ের ডিভোর্স হওয়া উচিত। এখন আমি আমার মেয়ের জীবন তোমার মতো অকর্মা মানুষের সাথে দেখতে পারি না। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর এখন তোমার মতো ভূত পেয়েছি। মা, তুমি যা ভাবছো তা না। আসলে চুপ করে থাকো। তুমি ভালো মন্দ বোঝা বন্ধ করে দিয়েছো। এই লোকটা তোমার আঁচলে বাঁধা। তুমি ওকে ছেড়ে দাও না কেন? কবিরের নাম শুনে আপনি সেই ড্রিঙ্কটার ঘটনাটা মনে করল। মম, এই টাকা গৌতম আমাকে দিয়েছে, কবির দেয়নি। আচ্ছা, তাহলে তার কোন বন্ধু এসে এই ভিখারিকে এত টাকা দিল? যাও, এক্ষুনি ফোন করো। তোমার বন্ধুকে এক্ষুনি ফোন করো। গৌতম ভয়ে চারপাশে তাকাতে লাগল। এদিকে গীতা চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। গৌতম কি টাকার সত্যিটা বলতে পারবে? কবির কি গৌতমের ওপর প্রতিশোধ নেবে? তোমার বন্ধুকে ফোন করো। আসলে আমার বন্ধু ভ্রমণে আছে, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে এই চেকটা দিয়েছে। তোমরা বাড়ি গিয়ে পারিবারিক নাটক করো। আমাকে চেকটা দাও। হ্যাঁ, এই নিন চেক। মম, কবির আসলে যেমন তুমি ভাবছো তেমন না। কবির টাকার বিনিময়ে আমার সাথে জোর করার চেষ্টা করেছিল। আর যদি গৌতম ঠিক সময় না আসতো, তাহলে তার প্ল্যানে সফল হয়ে যেত। বেটা, তুমি ঠিক আছো তো? গীতা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তোমার সাথে কিছু হয়নি তো মা? না ড্যাড, আমি এখন ঠিক আছি। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, গৌতম এই টাকা কোথা থেকে পেল? যাক, এসব নিয়ে ভাবো না। জীবনে প্রথমবার সে কিছু ভালো কাজ করেছে। এই, তুমি খুব ভালো কাজ করেছো। সে কোথা থেকে চেয়েছে জানি না, আমাদের সবার টাকা দিতে হবে, তাই না? মা, আমরা বাড়ি গিয়ে এসব নিয়ে কথা বলবো। ফিনিটার আমাদের দেখছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং গীতা গৌতমকে খোটা দেওয়ার কোনো সুযোগ ছাড়তে চাইছিল না।
এখানে দাঁড়িয়ে থেকো না, আমাকে একটু চা এনে দাও। হ্যাঁ মম। আর শোনো, চায়ে কম দুধ আর এলাচ দেবে। তোমার পূর্বপুরুষরা আমাদের কোনো ধন সম্পদ দিয়ে যায়নি, বুঝেছো? হ্যাঁ মম। এটা শুনে দীপক নিজের মনেই হেসে ফেলল, কারণ শর্মিলার দাদুকে ব্যবসা শুরু করার জন্য টাকা দিয়েছিলেন দীপকের দাদাই। একসময় সদাশিবমের পূর্বপুরুষরা রাজ পরিবারের চাকর ছিলেন, ঠিক যেমন চিদাম্বরম ছিলেন। দাঁত বের করে হাসছো কেন? আমি জানি দুধের শরটা সব নিজেই খেয়ে নেবে। চা যদি ভালো না হয় তাহলে সেটা কাপের মধ্যে থাকবে না, তোমার গায়ে পড়বে, বুঝেছো? ঠিক আছে। ধন্যবাদ শর্মি, তুমি যে টাকা দিয়েছো তার জন্য। কিন্তু এই টাকাটা দিয়ে কি হবে? এই গৌতম যেখান থেকে এনেছে সেখানেই ফিরিয়ে দিতে হবে। আপাতত শুধু আমাদের গলার ফাঁসটা একটু ঢিলা হয়েছে। শর্মিলা নিজের সঞ্চয়ের কথা ভাবতে লাগলো, কারণ দীপক যে টাকা ধার নিয়েছিল সেটা শিগগিরই ফেরত দিতে হবে। ঠিক তখনই প্রতিদিনের মতো দীপক খাওয়ার কথা জিজ্ঞেস করতে এলো, কারণ বাড়িতে গীতা আর গণেশের পছন্দ প্রায়ই আলাদা ছিল। মা, আপাতত আমাদের যা সঞ্চয় আছে সেটাই দিই, বাকি টাকাটা আমি ধীরে ধীরে দীপককে ফিরিয়ে দেব। ঠিক আছে, আগে ওকে জিজ্ঞেস করো ওর ধনী বন্ধু কি পরে বাকি টাকা নিতে রাজি হবে, কারণ আমাদের কাছে তো মাত্র 5 লাখ আছে। যদি সে রাজি না হয়? ওর কোনো তাড়া নেই, বলেছে ধীরে ধীরে দিলেই চলবে। তাহলে ঠিক আছে, পরে দিলেও চলবে। কিন্তু মা, এই 5 লাখটা কি এখনই দেওয়া উচিত নয়? হ্যাঁ, অবশ্যই। তোমার স্বামীর মতো আমি কারোর উপর বোঝা হতে চাই না। ঠিক আছে দীপক, টাকা ফেরত দেওয়ার সময় আমার পক্ষ থেকে তোমার বন্ধুকে ধন্যবাদ জানিও। আমাদের জন্য সে অনেক বড় উপকার করেছে। গত 4 বছরে দীপক ঘরের কাজ আর রান্নায় পুরোপুরি দক্ষ হয়ে উঠেছিল। সবচেয়ে কঠিন রান্নাটাও করতে তার বেশি সময় লাগতো না। অল্প সময়ের মধ্যেই সবাই খাওয়া শেষ করে নিজেদের ঘরে চলে গেল। কিন্তু দীপকের কাজ তখনও শেষ হয়নি। সে রান্নাঘরে বাসন মাজছিল। সময়ের সঙ্গে সঙ্গে দীপক নিজেকে সব দিক থেকে বদলে নিচ্ছিল। বাসন মাজতে মাজতেই হঠাৎ শর্মিলার মুখটা তার মনে ভেসে উঠল। আজ প্রথমবার শর্মিলার চোখে নিজের জন্য সম্মান দেখেছিল সে। সেই কথা ভেবে হাসছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। দুঃখিত স্যার, আপনাকে কি বিরক্ত করলাম? অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার সই দরকার। কাল কখন আসবেন? আমি কাল সকালে অফিসে আসব। ঠিক আছে স্যার। এত রাতে কার সঙ্গে ফোনে কথা বলছো? ওটা ক্রেডিট কার্ডের লোকজন সবসময় ফোন করে বিরক্ত করে। আমিও বিরক্ত হয়ে যাচ্ছি। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড, শুধু পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।